একটা ব্যাপার হলো যে বই পড়া। রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে, আমার ধারণা আপনারা প্রায় সবাই পড়েছেন, লাইব্রেরি। এতে যে বইয়ের গুরুত্ব, এটা অত্যন্ত চমৎকারভাবে আবেগের সঙ্গে লিখেছেন রবীন্দ্রনাথ। আবেগের সঙ্গে যুক্তি বুদ্ধির উপস্থিতি আছে। এটা একটা অসাধারণ লেখা। যারা পড়েন, পছন্দ করেন, অনেকে পুরো লেখাটাই মুখস্থ রাখেন, কোথাও কোথাও পড়েন। আরও নানান দিক থেকে বাংলা ভাষার যারা লেখক, রবীন্দ্রনাথ তো আছেনই, তাছাড়াও কবি নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবি জসিমউদ্দিন, আরও অনেককে আমরা পাবো। তারা সকলেই বই এবং বই পড়ার গুরুত্ব সম্পর্কে লিখেছেন, কথাবার্তা বলেছেন। আসলে ভালো বই মানুষকে ভেঙে নতুন করে গঠন করে, মানুষের চিন্তাভাবনাকে বিকশিত করে, এই জীবন এবং জগতের প্রতি মানুষের ভালোবাসাকে বৃদ্ধি করে। আমার নিজের একটা ব্যক্তিগত কথা বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার সাবসিডিয়ারি ইংরেজি ছিল। তাতে নানা বিষয়ের মধ্যে টমাস হার্ডির লেখা টেস্ট অফ দি ডারভারভিলস, এই বইটি পাঠ্য ছিল। বেশ মোটা বই, এবং এটা লিখেছিলেন টমাস হার্ডি। রবীন্দ্রনাথ যে বছর নোবেল পুরস্কার পান, সেই বছর হার্ডির নামও ছিল, এবং নোবেল পুরস্কার প্রাপ্তির যারা কমিটি, তারা বিবেচনা করেছেন। রবীন্দ্রনাথকে পুরস্কার দেওয়া হয় ব্রিটিশ সাম্রাজ্যের নাগরিক হিসেবে। ভারতের আলাদা এন্টিটি স্বীকার করা হয়নি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে ওই বই পড়া নিয়ে আমি টেস্ট অফ দি ডারভারভিলস বইটা পড়ে মনের দিক থেকে একেবারে যাকে বলে পেসিমিস্ট, জীবন জগতের প্রতি আগ্রহহীন, এরকম একটা অবস্থায় চলে যায়। হার্ডির অসাধারণ ক্ষমতা ছিল মানুষকে প্রভাবিত করা, মানুষের মনকে ভেঙে দেওয়া। তো হার্ডি ফ্যাটালিস্ট, অর্থাৎ অদৃষ্টবাদী কিংবা পেসিমিস্ট, এই নামেই পরিচিত ইংরেজি সাহিত্যের ইতিহাসে। সেই বই পড়ে আমি দেখছি যে আমি বিধ্বস্ত, এবং এটা মানসিক পরিবর্তন। সেই অবস্থায় কিছুদিন পরে আমি গর্ডন রাসেলের পলিটিক্যাল আইডিয়ালস বইটা পড়ি। পড়ে আমি খুব আনন্দিত এবং আগ্রহী হই। আমার যে হতাশা, অদৃষ্টবাদ, এইগুলো কেটে যায়, এবং গর্ডন রাসেলের আরও অনেকগুলো বই পড়েছি। এবং পলিটিক্যাল আইডিয়ালস বইটা সহজ সরল, আপনারা যে কেউ পড়তে পারেন। এখন বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত হয়। প্রথম 2 এডিশন বাংলা একাডেমি থেকে বেরিয়েছিল, আরও 2-1 প্রকাশক বের করেছে, চাকরিতে থেকে বেরিয়েছে। অবশেষে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রে আছে। এই যে 2টা বইয়ের কথা বললাম, একটা টেস্ট আর আরেকটা হলো গর্ডন রাসেলের বই। এইগুলোর দ্বারা আমার মন পরিবর্তিত হয়ে গেছে। একটা হতাশা, নৈরাশ্যবাদী অবস্থা পরিবর্তন করে আমরা আশাবাদী হয়ে উঠেছি। তো আমার এইটা ধারণা যে প্রকৃত ভালো বই বিবেচনা করে যে কেউ পড়লে, বিশেষ করে তরুণ বয়সে, তাদের মন পরিবর্তিত হবে এবং ভালো কিছু, সুন্দর কিছুর দিকে যাবে। জীবনের প্রতি, জগতের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং এইসব মানবিক গুণ সকলেরই কাম্য। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, আমি তার সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক আছে, কিন্তু আমি সবসময় তাকে আমার শিক্ষক বলে গণ্য করেছি। তিনি কণ্ঠস্বর পত্রিকা বের করেছিলেন, কবিতার প্রতি খুব আগ্রহী ছিলেন এক সময়। জীবনানন্দ দাশ, সুধীরনাথ দত্ত, বুদ্ধদেব বসু, এদের চিন্তাধারা প্রভাবিত ছিলেন। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই এই যে নৈরাশ্যবাদী কবিতা, যেটা বুদ্ধদেব বসু প্রবলভাবে বাংলা ভাষায় সামনে আনতে চেষ্টা করেছিলেন, এই ধারণাগুলো থেকে তার মন উঠে গেছে। এবং তখন থেকে তিনি চেষ্টা করেছেন স্টাডি সার্কেল গড়ে তুলতে, দেশের তরুণদের, এবং তাতেও বিভিন্ন বছর কাজ করেছেন। তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা। এবং এই ব্যাপারে আমি বলবো তিনি খুব সফল হয়েছেন। কেবল ঢাকায় নয়, দেশের সব অঞ্চলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই ভ্রাম্যমান লাইব্রেরি এটা যায়, এবং বই কেনে, বই পড়ে, বই পড়ার প্রতি আগ্রহ জানে, একটা এনলাইটমেন্ট জীবনযাত্রা সম্ভব হয়। এই যে রেনেসাঁসের একটা কথা আমরা বলি, এটা ফরাসিদের কথা এনলাইটমেন্ট, আলোকায়ন, এই আলোকিত মানে। আর জার্মানিক এটা রিফরমেশন বলে পরিচিত। রিফরমেশন, এনলাইটমেন্ট, রেনেসাঁস, এই চিন্তাকে মোটামুটি একই অর্থ বহন করে। এইখানে যে আলোকিত হওয়ার কথা তিনি বলছেন, সেটা ইউরোপের রেনেসাঁসের সময়ের কথা, এবং বাংলা ভাষার দেশেও এই রেনেসাঁসের ধারণা কলকাতা কেন্দ্রিক ছিল, এবং আমাদের ঢাকাও সেই সংস্কৃতি
সেই চিন্তার অধিকারী ছিল। এখান থেকেও কিছু পত্রপত্রিকা প্রকাশিত হতো। সেই সব ধারণার উত্তরাধিকার হিসেবে আমাদের কালে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ কাজ করে যাচ্ছেন। তিনি এর জন্য আমাদের সকলের কাছ থেকে প্রশংসা পাওয়ার যোগ্য, আমাদের গোটা জাতির কাছ থেকেই প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা তার প্রচেষ্টার সাফল্য কামনা করি এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র ধারাবাহিকভাবে অগ্রসর হোক এই কামনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ।